নমস্কার দর্শক বন্ধুরা, ওশিয়ানাইট মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে হার্ট অ্যাটাক। ইদানিংকালে খুব বেড়েছে, আর এই বিষয়ে চর্চা করার জন্য আমাদের সাথে আছেন ডক্টর সুদেব মুখার্জি, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। নমস্কার স্যার। নমস্কার। তো প্রথমে আপনার কাছে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বলতে কি বোঝায়? হার্ট অ্যাটাক, যাকে আমরা মেডিকেলি অ্যাকিউট করোনারি সিনড্রোম বলি, তার বাংলা মানে হলো হার্টের যে রক্তনালী, যা রক্ত প্রবাহ দেয় হার্টের মাসেলকে, সেখানে কোনো কারণে ব্লকেজ হওয়া এবং হঠাৎ করে সেই রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হার্ট মাসেলে স্তব্ধ হয়ে যাওয়া, তার রিদমের প্রবলেম হওয়া এবং সমস্ত কিছু নিয়ে একটা ক্যাটাস্ট্রফি, প্রচণ্ড একটা বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে একটা ক্যাটাস্ট্রফি ঘটা, মানে একটা দুর্ঘটনা ঘটার যে প্রবণতা এবং তাতে শেষ পর্যন্ত মৃত্যু হওয়ারও একটা যে প্রবণতা থাকে, সেটাকে আমরা স্বাভাবিকভাবে হার্ট অ্যাটাক বলে থাকি। আচ্ছা, তো এটার মেইনলি কি কি কারণ হতে পারে? হার্ট অ্যাটাক হওয়ার অনেক কারণ আছে, তার অনেকগুলো রিস্ক ফ্যাক্টর, যেটাকে আমরা সোজাভাবে বলতে গেলে কিছু মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, যে রিস্ক ফ্যাক্টরসগুলোকে মডিফাই করা যায়। কিছু রিস্ক ফ্যাক্টরস যেগুলো নন মডিফাইবল, মানে সেটাকে মডিফাই করা যায় না। রিস্ক ফ্যাক্টরস যেটা মডিফাই করা যায় না, যেমন বয়স ইটসেলফ সময়ের সাথে সাথে একটা প্রবণতা বাড়ে। জেন্ডার, মেল জেন্ডার আর মোর প্রোন টু ডেভেলপ হার্ট ডিজিজ, মানে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের তুলনায় বেশি। এইরকম অনেক ফ্যাক্টর, যেমন জেনেটিক ফ্যাক্টরস, কারো বংশগত রোগ, সে কিছু জিনস পার্টিকুলারলি ক্যারি করছে, যার জন্য তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অন্য আর 5 জনের তুলনায় বেশি। এগুলো হলো নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, যেটাকে মডিফাই এই মুহূর্তে করা যায় না। যে ফ্যাক্টরসগুলোকে আমরা মডিফাই করতে পারি, আমরা বলি মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, যেমন ডায়াবেটিস মেলাইটাস, কারো সুগার আছে, কারো ব্লাড প্রেশার হাই, কারো ব্লাডে কোলেস্ট্রলের প্রবলেম আছে, কেউ স্মোক করে, কেউ অ্যালকোহলিক, এরকম যে রিস্ক ফ্যাক্টরসগুলো আছে যেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, সেগুলো হলো এর জন্য ভীষণভাবে দায়ী। তো এছাড়া আরও অনেক রকম সমস্যা আছে, যেগুলোকে আমরা কনজেনিটাল ম্যালফরমেশন বলি, মানে জন্মগতভাবে কিছু সমস্যা নিয়ে তৈরি হয়, তার জন্য হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়তে পারে। আচ্ছা, এটা ধরুন কেউ একটা অলরেডি হিস্ট্রিতে আছে, হচ্ছে, সেটা কনসিডারেবল। অনেক সময় দেখছি হঠাৎ করে হয়ে যাচ্ছে, কোনো সিমটম নেই, কিছু না, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল। সেটার কি কারণ থাকতে পারে, বা কেন প্রণ হতে পারে? হঠাৎ করে যে হয়, আমি বলি যে হঠাৎ করে কিছু হয় না, দ্যার হ্যাজ টু বি সামথিং, কিছু না কিছু একটা ফ্যাক্টরস থাকে যেটা আনডিটেক্টেড, মানে হয়তো জানা যায়নি। একটা লোক দীর্ঘদিন ধরে সুগারের সমস্যায় ভুগছেন, বাট উনি তার জন্য চেক আপ করেননি, আমরা জানি না যে তার সুগার আছে কিনা। কেউ অনেক উচ্চ রক্তচাপ, মানে হাই ব্লাড প্রেশারে ভুগছেন, আমরা জানি না। কারো রক্তে কোলেস্ট্রলের মাত্রা অস্বাভাবিক বেশি, আমরা জানি না। এই সমস্ত সমস্যাগুলো নিতে নিতে একটা হার্টের মধ্যে একটা সমস্যা তৈরি হলো, একটা ব্লকেজ তৈরি হলো। একদিন সেই ব্লকটা হার্টের যে রক্তনালী, সেটাকে 100% ব্লক করে দিল এবং প্রচণ্ড রকম একটা সমস্যা তৈরি হলো, যাকে আমরা হার্ট অ্যাটাক কলোকিয়ালি বলে থাকছি। তো এরকম নয় যে কোনো কারণ ছাড়াই কিছু হচ্ছে, কারণ আছে, কারণটা হয়তো জানা যায়নি, কারণ সময় মতো সেটাকে সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। হ্যাঁ, আমাকে এটা মানতেই হবে যে কিছু কিছু ক্ষেত্রে সাডেন কার্ডিয়াক ডেথ, বাই ডেফিনিশন যে টার্মটা আপনি বললেন, যে 24 ঘন্টার মধ্যে একটা ঘটনা ঘটলো যেখানে আমাদের কিছু জানা যায়নি, সেক্ষেত্রে অনেক সময় অনেক জেনেটিক রোগ আছে, আমরা বলি চ্যানেলোপ্যাথিস, অ্যারিথমিয়া, যেখানে হার্টের যে রেট এবং রিদম তার প্রবলেম হয়। হঠাৎ করে হার্টের গতি অস্বাভাবিক বেড়ে যাওয়া এবং কমে যাওয়া, তার সঠিক অর্থে কোনো, ওই যে বললাম একটু আগে, যে মডিফাইবল কারণ নেই, তার জন্য সাডেন কার্ডিয়াক ডেথ হয়। ফরচুনেটলি এগুলোকে স্ক্রিন করার জন্যও কিন্তু এখন আমাদের কাছে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা এসে গেছে। তো অনেকগুলোই লক্ষণ বললেন, এগুলো দেখলে হতে পারে। তো সেই ক্ষেত্রে কি করণীয় যদি কেউ একটা সিমটম দেখতে পায়? তারা কি? দেখুন, সামগ্রিকভাবে হার্ট অ্যাটাক বা এই হার্ট ডিজিজের যে সমস্যা, তার পেছনে অনেকগুলো সিমটমস বা লক্ষণ থাকতে পারে। কি হতে পারে? বুকে ব্যথা হওয়া, স্বাভাবিকভাবে, যেটা আমরা সবাই জানি, যে একটু হাঁটাচলা করতে গেলে বুকে ব্যথা হচ্ছে, যেটা আগে হয়তো হচ্ছিল না, এখন ইদানিংকালে বেড়েছে। আমরা বলি অ্যানজাইনা হচ্ছে। কারো শ্বাসকষ্ট হচ্ছে, শর্টনেস অফ ব্রেথ, একটু হাঁটলে হাঁপিয়ে যাচ্ছেন। কারো বুক ধড়ফড় করছে, বাংলায় প্যালপিটেশন আমরা বলি। কেউ কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছেন বা পড়ে যাওয়ার মতো হচ্ছে। সামগ্রিকভাবে এই 4টে সিমটমস ভীষণ ইম্পর্টেন্ট: বুকে ব্যথা, শ্বাসকষ্ট হওয়া,
বুক ধড়ফড় করা, চোখে মুখে অন্ধকার দেখা বা পড়ে যাওয়ার মতো রোগ। এই 4টে সিমটমসে যদি আপনি ভুগছেন তাহলে আপনার ইমিডিয়েটলি আপনার পছন্দ মতো কোনো একজন হৃদরোগ বিশেষজ্ঞ তার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং আপনাকে চেক আপ করতে হবে যে সত্যিই কি আপনার এই সমস্যাগুলো হার্টের জন্য, এবং যদি হয় সেক্ষেত্রে আর কি করণীয় করতে পারে। এটা গেল একটা ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ, মানে দীর্ঘদিন ধরে একটা মানুষ ভুগছে, তার কি করণীয়। আর একটা প্রশ্ন হলো যে হঠাৎ করে আপনার প্রচণ্ড বুকে ব্যথা হলো, যেটা আপনি জিজ্ঞেস করছেন মনে হয়, যে হঠাৎ করে একটা হার্ট অ্যাটাক হলো, প্রচণ্ড বুকে ব্যথা, আপনি ঘামছেন, কি করবেন। এই অবস্থায় সারা বিশ্বে এটার একটাই চিকিৎসা, যে ইমিডিয়েটলি আপনার কাছাকাছি কোনো একটা ওয়েল ইকুইপড হসপিটাল, সেখানে যেতে হবে, গিয়ে উইদিন 10 মিনিটস অফ দ্য ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গাইডলাইন, যেখানে 10 মিনিটের মধ্যে আপনাকে পৌঁছে একটা ইসিজি করতে হবে, কারণ ইসিজিটা আপনাকে বলে দেবে যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কি হার্ট অ্যাটাক হয়নি। অনেক ক্ষেত্রে প্রাথমিক ইসিজিতে সমস্যা ধরা না পড়লেও আমরা সিরিয়াল ইসিজি করতে বলি, যে তার কিছুক্ষণ পরে আমরা আবার ইসিজি করব। কিছু ক্ষেত্রে কার্ডিয়াক বায়োমার্কার আছে, মানে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কি হয়নি তার একটা এনজাইমেটিক টেস্ট হয়, সেখানে একটা কার্ডের মাধ্যমে 1 ফোঁটা ব্লাড দিয়ে আমরা দেখতে পাই যে রিপোর্টটা পজিটিভ কি রিপোর্টটা নেগেটিভ। রিপোর্টটা পজিটিভ হলে তার একরকম চিকিৎসা পদ্ধতি, নেগেটিভ হলে তার একরকম চিকিৎসা পদ্ধতি। সুতরাং সামগ্রিকভাবে প্রচণ্ড বুকে ব্যথা, হার্ট অ্যাটাক হলে আপনাকে হসপিটালে যেতে হবে। এটা বাড়িতে বসে থাকা, গ্যাস হয়েছে বলে গ্যাসের ওষুধ খাওয়া, এগুলো একেবারেই চলবে না। আপনার হাতের সামনে যদি কোনো ব্লাড থিনার থাকে এবং আপনার যদি পাস্ট হিস্ট্রি থাকে যে আপনি একটি হার্টের রোগে ভুগছেন, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আপনি এই রক্ত পাতলা করার ওষুধ খেয়ে হসপিটালে ছুটতে পারেন। ইভেন আমি বলবো না যে আপনি সরবিট্রেট খান, অনেক ক্ষেত্রে আমরা জানি বুকে ব্যথা হলে আমরা জিভের তলায় সরবিট্রেট খাই, কিন্তু যদি আপনার কোনো পাস্ট হিস্ট্রি না থাকে ইসকেমিক হার্ট ডিজিজের, সেটাও আমি বারণ করব। আমরা সবাই এটা বারণ করি, কারণ আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ 100% কনফার্ম আমরা কোনো ওষুধ দিতে চাই না। আর এটা কনফার্ম করার জন্য আপনাকে কাছাকাছি হসপিটালে এসে সামগ্রিকভাবে এই প্রাথমিক চিকিৎসা পদ্ধতিটা অবলম্বন করতেই হয়। একটা যেটা আপনি বললেন, যেটা খুব কমনলি হয়ে থাকে, যে বুকে মানে কোনো তেমন কিছু হয়নি, বুকে ব্যথা হচ্ছে, লোকে ভাবে গ্যাস হয়েছে, একটা গ্যাসের ওষুধ খেয়ে নেয়। এটা কতটা হার্মফুল হতে পারে তাদের জন্য? দেখুন, ব্যাপারটা যদি শুধুমাত্র গ্যাস অম্বলের জন্যই হয় তাহলে এটা হার্মফুল নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে গ্যাস অম্বলের এই যে একটা অভ্যাস আমরা রেগুলার বেসিসে খেয়ে যাচ্ছি, আমরা জানছি না যে কারণটা কি। তো কারণটা জানা দরকার, আপনি খেতেই পারেন, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে বুঝতে হবে যে সত্যিই আমার সমস্যাটা কি, সেটা জানার জন্য আপনাকে একজন ডাক্তারবাবুকে বা একটি হসপিটালে গিয়ে পরীক্ষা নিরীক্ষাটা দরকার, যে সত্যিই কি এটা গ্যাস অম্বলের জন্য নাকি এর সঙ্গে অন্য কোনো অসুবিধা রয়ে গেছে। যদি একটা হার্টের সমস্যা দীর্ঘদিন ধরে রয়ে যায় তাহলে এই ধরনের ক্যাটাস্ট্রফি আগামী দিনে হবে। তো আমার মনে হয় আপনি গ্যাসের ওষুধ খেয়েছেন, ভালোই করেছেন, আপনার যদি সেই মুহূর্তে মনে হয়ে থাকে, বাট প্লিজ একটি কাছাকাছি হসপিটাল বা কাছাকাছি ডাক্তারের কাছে গিয়ে আপনি চেক আপ করান, যাতে ভবিষ্যতে দুর্ঘটনা না ঘটে। তো একটা হেলদি হার্ট রাখতে গেলে কি ফ্রিকুয়েন্টলি বা কত ইন্টারভ্যালে একটা চেকআপ করানো উচিত হয়, উইদাউট এনি পাস্ট হিস্ট্রি? যে কোনো নর্মাল স্বাভাবিকভাবে যাদের কোনো রিস্ক ফ্যাক্টরস নেই, মানে যারা সুগারে ভুগছেন না, প্রেশারে ভুগছেন না, কেউ স্মোক করে না, কোলেস্ট্রলের সমস্যা নেই, বংশগত সমস্যা নেই, মানে টোটালি উইদাউট এনি রিস্ক ফ্যাক্টরস এবং অ্যাসিমটোম্যাটিক, মানে যার কোনো উপসর্গ বা লক্ষণ নেই, তাদেরকে আমরা যেটা বলি একটা নিয়মিত বছরে একবার অন্তত একটা ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, একটা টিএমটি আমরা বলি ট্রেডমিল টেস্ট। হ্যাঁ, আপনারা জানেন ট্রেডমিলে যে এখন জিমে হাঁটে বা মানুষ যে ছোটে যে এক্সারসাইজ করে, সেই ট্রেডমিল টেস্ট করা সামগ্রিকভাবে আমাদের একটা আইডিয়া দেয় যে এই মানুষটার হার্টের সমস্যা আছে কি নেই। হ্যাভিং সেড দ্যাট, এমন অনেক জেনেটিক ডিজিজ আছে যেগুলোকে রুল আউট করা যায় না, বাট মোর দ্যান 90% কেসেস উই আর শিওর যে না, এই মানুষটার এই রিপোর্টগুলো পজিটিভ, সুতরাং ওনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম। যাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরস রয়েছে, সুগার আছে, প্রেশার আছে, কোলেস্ট্রল আছে, স্মোক করে, বংশগত রোগের একটা হিস্ট্রি রয়েছে, তাদেরকে আরও ফ্রিকোয়েন্টলি এই টেস্টগুলো করতে হবে এবং বাদবাকি যে রিস্ক ফ্যাক্টর সেগুলোকেও কন্ট্রোল করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এত কিছু করার পরে আমরা অ্যাঞ্জিওগ্রাম করতে বলি, যেখানে হার্টে ব্লক আছে কি নেই সেগুলো আমরা জানতে পারি একটা নির্দিষ্টভাবে, এবং সেই অনুযায়ী সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে হবে। তো দর্শক বন্ধুরা, অনেকগুলো লক্ষণ দেখলেন, এরকম লক্ষণ দেখলে একদম ইগনোর করবেন না। আর আপনি যদি সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ নিতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরটি অবশ্যই যোগাযোগ করবেন। নেক্সট প্রশ্নটা করবো, সেটা আমার মনে হয় সবারই থাকে, যে এখন মোস্ট অফ দ্য ইউথই বলা হয় যে খুব স্ট্রেসে ভুগছে, ওয়ার্কলোড,
তো এই ওয়ার্কলোডটা কতটা হার্ট অ্যাটাকে এফেক্ট করতে পারে, কতটা প্রোন হতে পারে তারা এই ওয়ার্ক লাইফ স্ট্রেস নিয়ে? স্ট্রেস ইটসেলফ ইজ ডেঞ্জারাস। মানুষ এখনকার দিনে আমরা ছুটছি, সকাল থেকে ছুটে বেড়াচ্ছি। স্ট্রেস ইটসেলফ ইজ ভেরি ডেঞ্জারাস। স্ট্রেস বডিতে পড়লে তার যে স্ট্রেস হরমোন লেভেল সেটা বাড়তে থাকে, এবং সামগ্রিকভাবে আমরা বলি একটা ওভারঅল যে হার্টের যে নর্মাল যে লাইফ সেটাকে এফেক্ট করে। কীরকম? আমাদের যে ব্লাড ভেসেলস, যে রক্তনালী, তার যে লাইনিং থাকে, আমরা বলি এন্ডোথেলিয়াম মানে সেল, তো সেগুলোর ইনজুরি শুরু হয় একদম প্রাথমিক পর্যায়ে, এবং সেটা হতে হতে সেখানে ইরোশন হয়। ছোট ছোট রক্ত জমাট বাঁধতে বাঁধতে প্লাক তৈরি হতে হতে একটা দিন গিয়ে একটা বড় ব্লকেজ তৈরি হয়। তো সেই জন্য স্ট্রেসটাকে কমাতে হবে। একটা অ্যাডিকুয়েট স্লিপ ভীষণভাবে দরকার। অ্যাডিকুয়েট স্লিপ, যাতে করে স্লিপ একটা বায়োলজিক্যালি একটা তৈরি হয়েছে যাতে করে প্রত্যেকটা অর্গান একটা সাফিসিয়েন্ট অক্সিজেন পায় এবং রেস্ট পায়, সেটা ভীষণ দরকার। এখন স্ট্রেস কমাবো বললেই তো আর স্ট্রেস কমানো যায় না, তারপরে প্রত্যেকটা মানুষ স্ট্রেসে থাকবেই। সেক্ষেত্রে নির্দিষ্ট সময় মেনে একটা যোগা করা, একটা এক্সারসাইজের মাধ্যমে নিজের বডিকে এবং মাইন্ডকে কুল অ্যান্ড কাম রাখা, যাতে অর্গানগুলো একটা সাফিসিয়েন্ট অক্সিজেনেশন, সাফিসিয়েন্ট ব্লাড সাপ্লাই পায়, সাফিসিয়েন্ট রেস্ট পায়, দ্যাট ইজ ভীষণ ইম্পর্টেন্ট। এবং এর সঙ্গে একটা গুড ফুড হ্যাবিটস, একটা গুড ডায়েটারি হ্যাবিটস, ফ্রেশ লিফি আমরা যেটা বলি যে গ্রিন ভেজিটেবলস খাওয়া, লেস প্রসেসড ফুড খাওয়া, হ্যাঁ, এইগুলো যদি করা যায় এবং রিস্ক ফ্যাক্টরসগুলোকে যদি কন্ট্রোল করা যায়, নিয়মিত যদি চেক আপ করা যায়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এই জিনিসগুলোকে আটকে রাখতে পারি। আপনি যা যা বললেন মোস্ট অফ দ্য ক্ষেত্রে লোকে করতে পারে না, সবাই যেটা বললেন ছুটে বেড়াচ্ছে, মেনটেন করা যাচ্ছে না। তো প্রিভেন্ট করার কি এই কটাই? প্রিভেন্ট করার জন্য এগুলো যদি মানুষ করতে পারে, যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি 20 মিনিট থেকে 30 মিনিট একটু যোগা, একটু এক্সারসাইজ করব, তারপর একটা হেলদি ব্রেকফাস্ট নেব, তারপর আমি আমার কাজে যাচ্ছি, আই উইল টেক একটা লিমিটেড একটা স্ট্রেস সবার কাজেই থাকবে, বাট স্ট্রেসটাকে আমাকে লিমিট করতে হবে, এবং তারপর আমি নির্দিষ্ট টাইমে বাড়ি আসছি, আমি সঠিক সময়ে খাবার খাচ্ছি, লাঞ্চ নিচ্ছি, ডিনার নিচ্ছি, এবং একটা অ্যাডিকুয়েট স্লিপ। এই সবকটা ফ্যাক্টরস যদি মানুষের জীবনে থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় না যে খুব তাড়াতাড়ি তাদের মধ্যে কোনো এই ধরনের লক্ষণ বা এই ধরনের রোগ আসবে। তো এগুলো করতে হবে এখনকার দিনে, না করলে আগামী দিনে তারা আরও বেশি ভুক্তভোগী হবে। আজকের শেষ প্রশ্ন যেটা আপনাকে করবো, যে ইদানিং কালে হার্ট অ্যাটাক ইয়াং জেনারেশনের মধ্যে খুব বেড়েছে, এটা কেন? বা এটা কেন বলতে, আমরা কোথাও না কোথাও অনেক বেশি আরবানাইজড হয়ে গেছি। হ্যাঁ, আগে যে বয়সে যে কাজটা করতো, তা এখন মানুষ তার আগে থেকেই সেটা করছে, অনেক আগে থেকে ছুটছে বেশি, একটা আনহেলদি লাইফস্টাইল হয়ে গেছে। খাওয়ার দাওয়ার ক্ষেত্রেও তাই, একটা আনহেলদি একটা প্যাটার্ন, বাইরে খাওয়া, তেলে ভাজা বেশি খাওয়া, জাঙ্ক ফুড বেশি খাওয়া, রাতভর জেগে মোবাইল ঘাঁটা, না ঘুমানো। তো ইয়াং জেনারেশনের মধ্যে এটা একটা হিউজ একটা ইম্প্যাক্ট করতে চলেছে। তো যে রোগটা 50-এ হতো, সে রোগটা এখন 10 বছর আগে কি 20 বছর আগে আমরা পাচ্ছি। আমরা বলি অ্যান্টিসিপেশন, মানে বাবা মায়ের রোগ থাকলে আমরা বলতাম ওই সময়ে বা তার আশেপাশের টাইমে স্ক্রিনিং করা। এখন যেরকম প্যাটার্ন অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি, আমরা বলছি 10 বছর আগে থেকে স্ক্রিন করতে, তবে আমরা জানতে পারছি যে ব্লকের গতি প্রকৃতি, যাতে ওই সময় গিয়ে কোনো ক্যাটাস্ট্রফি না হয়। তো ইয়াং জেনারেশনে হওয়ার পেছনে লাইফস্টাইলটা একটা বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস, এবং সেটা কিন্তু মডিফায়েবল। আর একটা কথা আমরা বলবো এয়ার পলিউশন। এয়ার পলিউশনের উপরে হার্টের অ্যারিথমিয়ার ভীষণ রকম ইম্প্যাক্ট আছে, এ নিয়ে প্রচুর লিটারেচার আছে। তো সেটাও একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস। স্মোকিং করা, এটা একটা হিউজ ইম্প্যাক্ট। ইয়াং জেনারেশন শুরু করছে, প্রচুর স্মোক করছে, আমরা জানে না যে ওর ভেতরে কী আছে, এবং সাডেনলি প্রবলেম হচ্ছে। তো এই সবকটা ফ্যাক্টরসই কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফর্চুনেটলি কন্ট্রোলেবল। সুতরাং এগুলো কন্ট্রোল করতে পারলে ইয়াং জেনারেশনের ক্ষেত্রেও কিন্তু হার্ট অ্যাটাকের প্রবণতা কমানো যেতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই দর্শক বন্ধুরা। ওশিয়ানাইট মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যদি আরো কোনো কিছু এই বিষয়ে জানার হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ে ভিডিও করব। নমস্কার।